অধ্যায় 2। ধনীরা অর্থের জন্য কাজ করে না। বাবা, কিভাবে ধনী হওয়া যায় বলতে পারেন? আমার পিতা সন্ধ্যার পত্রিকাটা হাত থেকে নামিয়ে রাখলেন। পুত্র, তুমি কেন ধনী হতে চাও? কারণ জিমির মা আজ তাদের নতুন ক্যাডিলেক গাড়িটা চালিয়ে এসেছিলেন এবং তারা সপ্তাহান্তের ছুটি কাটাতে তাদের সমুদ্র তটের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। জিমি তার 3 জন বন্ধুকে সাথে নিয়েছিল, কিন্তু মাইক ও আমাকে নেয়নি। তারা আমাদেরকে বলেছিল আমরা সাথে যেতে পারবো না, কারণ আমরা দরিদ্র। আমার পিতা সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তারা এরকম করলো? হ্যাঁ, তারা এরকমটাই করেছে, আমি মর্মাহত হয়ে জবাব দিলাম। আমার পিতা নীরবে মাথা দুলালেন, চশমাটা ঠেলা দিয়ে নাকের গোড়ায় তুললেন এবং আবার পত্রিকা পড়ায় মনোনিবেশ করলেন। আমি তখনও উত্তর পাবার আশায় দাঁড়িয়েছিলাম। 1956 সাল, আমার 9 বছর বয়স। ধনীরা তাদের সন্তানদের যে স্কুলে পাঠায়, ভাগ্যের চক্রে আমিও সেই একই পাবলিক স্কুলে পড়তাম। আমাদের মফস্বলটা চিনির চাষের সাথে যুক্ত ছিল। বাগানের ব্যবস্থাপক সহ আরো অনেক ধনাঢ্য ব্যক্তি, যেমন ডাক্তারগণ, ব্যবসায়িকগণ ও ব্যাংকারগণ তাদের সন্তানদের প্রথম থেকে 6ষ্ঠ গ্রেড পর্যন্ত পড়ালেখা করাতে সেই স্কুলে পাঠাতেন। 6ষ্ঠ গ্রেড শেষ হবার পরে তাদের সন্তানদেরকে সাধারণত প্রাইভেট স্কুলে পাঠানো হতো। আমাদের বাসা ও স্কুলটির রাস্তা একই পাশে ছিল বলে আমাকে সেই স্কুলে ভর্তি করা হয়েছিল। আমরা যদি রাস্তার অন্য পাশে বসবাস করতাম, তাহলে হয়তো আমাদের মতো পরিবার থেকে আসা ছেলেমেয়েরা যে ধরনের স্কুলে যায় সেরকম ভিন্ন একটা স্কুলে আমাকে পাঠানো হতো। 6ষ্ঠ গ্রেড শেষ হবার পরে এইসব ছেলে মেয়ে সহ আমাকে কোনো একটি পাবলিক ইন্টারমিডিয়েট এবং হাই স্কুলে যেতে হতো, কারণ সেখানে তাদের ও আমার জন্য কোনো প্রাইভেট স্কুল ছিল না। শেষে আমার পিতা পত্রিকাটা হাত থেকে রেখে দিলেন। দেখলাম তিনি কিছু চিন্তা করছেন। তারপর তিনি ধীরে ধীরে বলা শুরু করলেন, পুত্র, তুমি যদি ধনী হতে চাও তাহলে তোমাকে টাকা বানানো শিখতে হবে। আমি কিভাবে টাকা বানাবো? আমি জিজ্ঞেস করলাম। ভালো, এখন তাহলে তোমার মাথাটাকে খাটাও পুত্র। সহাস্যে তিনি কথাটা বললেন, যার প্রকৃত মানে ছিল আমার যা বলার বলে দিয়েছি, অথবা আমি প্রশ্নটার উত্তর জানি না, তাই আমাকে লজ্জিত করো না। পরের দিন সকালে আমার সবচেয়ে ভালো বন্ধু মাইককে আমার পিতার বলা কথাগুলো বলেছিলাম। আমি যতদূর জানি, মাইক ও আমি সেই স্কুলের একমাত্র দরিদ্র ছেলে ছিলাম। সেও আমার মতো ভাগ্য চক্রে সেই স্কুলে ভর্তি হয়েছিল। জেলার স্কুলগুলোর জন্য কেউ একজন ধীরে চলা লাইন তৈরি করে দিয়েছিল বলে আমরা ধনী ছেলে মেয়েদের সাথে একই স্কুলে পড়তে পেরেছিলাম। আমরা প্রকৃতভাবে দরিদ্র ছিলাম না, কিন্তু আমরা আমাদেরকে দরিদ্র অনুভব করতাম, কারণ অন্য সব বালকদের কাছে বেসবলের নতুন দস্তানা, নতুন বাইসাইকেল সহ সবকিছুই নতুন নতুন থাকতো, যা আমাদের কাছে থাকতো না। মাতা পিতা আমাদেরকে মৌলিক চাহিদাগুলোর যোগান দিতেন, যেমন খাবার, আশ্রয়, কাপড় চোপড়, এর চেয়ে বেশি কিছু নয়। আমার পিতা বলতেন, যদি তুমি কিছু চাও তাহলে এর জন্য কর্ম করো। আমরা অনেক কিছু চাইতাম, কিন্তু 9 বছর বয়স্ক ছেলেদের জন্য তেমন কোনো কর্ম ছিল না। তাহলে টাকা বানানোর জন্য আমরা কি করব? মাইক জিজ্ঞেস করেছিল আমাকে। আমি বলেছিলাম, আমি জানি না, কিন্তু তুমি কি আমার পার্টনার হতে চাইবে? সে রাজি হয়ে গিয়েছিল এবং সেই দিন শনিবার সকালে সে আমার প্রথম ব্যবসায়ী পার্টনার হয়েছিল। টাকা বানানোর বিভিন্ন ধারণা নিয়ে সেই সকালটা আমরা আলোচনা করে কাটিয়েছিলাম। জিমিদের সমুদ্র তটের বাড়িটাতে যেসব নিরুদ্বিগ্ন ছেলেরা মজা করে সময় কাটাতো, আমরা মাঝে মধ্যে তাদেরকে নিয়েও আলোচনা করেছিলাম। আমরা কিছুটা মর্মাহত হলেও এটা একদিক থেকে ভালোই ছিল, কারণ এটা আমাদের টাকা বানানোর উপায় সম্পর্কে ভাবতে অনুপ্রাণিত করেছিল। সবশেষ সেই দিন বিকালে আমাদের মাথায় যেন একটা বিদ্যুৎ খেলে গেল। মাইকের পড়া একটা বিজ্ঞাপন বই থেকে সে একটা ধারণা পেয়েছিল। আমরা খুশিতে আত্মহারা হয়ে হাত মিলালাম। ব্যবসা করার জন্য একটি পার্টনারশিপ করলাম। মাইক ও আমি পরের সপ্তাহে আমাদের প্রতিবেশীদের দরজায় দরজায় ঘুরে বেড়ালাম এবং তাদেরকে বললাম তারা যেন আমাদের জন্য তাদের খালি হয়ে যাওয়া টুথপেস্টের টিউবগুলো জমিয়ে রাখে।
অধিকাংশ বয়োজ্যেষ্ঠরা বিস্ময় দৃষ্টিতে সাহায্যের সম্মত জানালেন। কেউ কেউ জিজ্ঞেস করত আমরা কি করতে যাচ্ছি। এর উত্তরে আমরা বলতাম আমরা এখন বলতে পারবো না, কারণ এটা আমাদের ব্যবসায়ের গোপনীয় ব্যাপার। সপ্তাহের পর সপ্তাহ একসময় আমার মা বিরক্ত হয়ে গিয়েছিল, কারণ আমাদের কাঁচামালগুলো জমিয়ে রাখার জন্য তার ওয়াশিং মেশিনের পেছনের জায়গাটাকে আমরা বেছে নিয়েছিলাম। আচারের বোতল রাখার একটি বাদামি রঙের কার্ডবোর্ডের বাক্সে আমাদের জমিয়ে রাখা ব্যবহৃত টুথপেস্টের স্টুপটা আস্তে আস্তে বড় হতে লাগলো। শেষ পর্যন্ত আমার মা মাটিতে পা রাখলেনি। প্রতিবেশীদের ব্যবহৃত নোংরা ও কুচকানো টিউবগুলোকে দেখে তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, বালকেরা তোমরা কি করতে যাচ্ছ? আমি আর শুনতে চাই না যে এটা তোমাদের ব্যবসায়ের গোপনীয়তা। এগুলো দিয়ে কিছু করো, আর নয়তো এগুলো আমি বাইরে ফেলে দেব। মাইক ও আমি স্বনির্বদ্ধ অনুরোধ করে তাকে বোঝালাম শীঘ্রই আমাদের প্রয়োজনীয় সংখ্যক টিউব জমা হয়ে যাবে, তারপর আমরা উৎপাদন শুরু করে দেব। আমরা তাকে জানিয়েছিলাম যে একজোড়া প্রতিবেশীর ব্যবহৃত খালি টিউবের জন্য আমরা অপেক্ষা করছি। মা আরো 1 সপ্তাহ সময় দিয়েছিলেন। তখন উৎপাদন শুরু হওয়ার দিন ঘনিয়ে আসছিল, চাপও বেড়ে যাচ্ছিল। আমার মায়ের কাছ থেকে আমাদের পার্টনারশিপ ইতিমধ্যে গুদামঘর থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার হুমকি সহ নোটিশ পেয়েছিল। তখন মাইকের দায়িত্ব হয়ে গেল সেজন্য প্রতিবেশীদেরকে বলে যে তাদের দাঁতের ডাক্তারগণ চান তারা যেন আরো বেশি বেশি করে দাঁত মেজে টুথপেস্ট খালি করেন। আর আমি উৎপাদনের ব্যাপারটা দেখতে লাগলাম। একদিন আমার পিতা তার এক বন্ধু সহ গাড়ি চালিয়ে বাড়িতে ঢোকার পথে দেখলেন 2টি 9 বছর বয়স্ক বালকের উৎপাদন কার্যক্রমের প্রস্তুতি পুরো দমে চলছে। সর্বত্র তখন সাদা রঙের পাউডার ছড়িয়েছিল। একটি লম্বা টেবিলে স্কুল থেকে পাওয়া দুধের কার্টুনগুলো রাখা ছিল এবং আমাদের পরিবারের শিকওয়ালা চুলাটায় সর্বোচ্চ তাপমাত্রায় কয়লাগুলো জ্বলছিল। তখন আমাদের উৎপাদনের কার্যক্রম গাড়ি রাখার জায়গাটাকে দখল করে ফেলেছিল বলে আমার পিতা গাড়িটাকে একপাশে পার্ক করে রেখে সাবধানে হেঁটে ধীরে ধীরে এগিয়ে আসলেন। তিনিও তার বন্ধুর নিকট এসে দেখলেন একটি স্টিলের পাত্র কয়লার উপরে বসানো আছে এবং তাতে টুথপেস্টের টিউবগুলো গলানো হচ্ছে। সেই আমলে টুথপেস্টের টিউবগুলো প্লাস্টিকের ছিল না, টিউবগুলো সীসার তৈরি ছিল। রং পুড়ে যাবার পর যতক্ষণ না পর্যন্ত টিউবগুলো গলে তরলে রূপান্তরিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছোট্ট একটা স্টিলের পাত্রে ফেলে রাখা হয়েছিল এবং আমার মায়ের পাত্র ধরার জিনিসটা ব্যবহার করে দুধের কার্টুনগুলোর উপরের ছোট একটা ছিদ্রের ভেতর দিয়ে আমরা সীসা ঢালছিলাম। দুধের কার্টুনগুলোর ভেতরে প্যারির প্লাস্টারে পূর্ণ ছিল। এগুলোকে পানিতে মেশানোর আগেই সাদা পাউডারগুলো চারপাশে ছড়িয়ে পড়েছিল। আমি তাড়াহুড়ো করে ব্যাগটাকে ঝাড়া দেওয়ার কারণে সমস্ত জায়গাটাকে দেখে মনে হচ্ছিল যেন একটা তুষারঝড় বয়ে গেছে। দুধের কার্টুনগুলো প্যারির প্লাস্টারের বাহিরের কন্টেনার হিসেবে ব্যবহৃত হয়েছিল। আমার পিতা ও তার বন্ধু দেখছিলেন যে আমরা সতর্কতার সহিত প্যারির প্লাস্টারের ঘনকের ওপরের ছোট ছিদ্রটার ভেতর দিয়ে গলিত সীসা ঢালছি। সেই দেখে আমার পিতা বলে উঠলেন, সাবধানে। আমি না তাকিয়ে মাথা নাড়ালাম। ঢালা যখন শেষ হয়ে গেল তখন আমি স্টিলের পাত্রটা নিচে নামিয়ে রাখলাম এবং পিতার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। তিনি একটা সাবধানী হাসি হেসে জিজ্ঞেস করলেন, বালকেরা তোমরা কি করছো? আমি বলেছিলাম, আমরা সেই কাজটাই করছি যা আপনি আমাকে বলেছিলেন। আমরা ধনী হতে যাচ্ছি। মাইক আমার সাথে গলা মিলিয়ে ঠোঁট উল্টিয়ে মাথা নাড়তে নাড়তে বলেছিল, হ্যাঁ, আর আমরা দুজন পার্টনার। তারপর পিতা জিজ্ঞেস করেছিলেন, এইসব প্লাস্টারের ছাঁচের মধ্যে কি আছে? আমি বলেছিলাম, দেখো, এগুলো ভালোই হয়েছে মনে হয়। যে সিলটা ঘনকটিকে 2 ভাগে বিভক্ত করেছে আমি সেটাতে একটি ছোট হাতুড়ি দিয়ে ঠুকলাম। খুব সতর্কতার সহিত আমি প্লাস্টারের ছাঁচের ওপরের অর্ধেকটায় টান দিলাম। তারপর সীসার তৈরি একটা টাকা নিচে পড়ল। আমার পিতা বললেন, হায় ঈশ্বর, তোমরা সীসা দিয়ে টাকা তৈরি করছো? মাইক বলল, একদম তাই। আপনি যা বলেছিলেন আমরা তাই করছি। আমরা টাকা বানাচ্ছি। আমার পিতার বন্ধু মুখ ফিরিয়ে হাসতে হাসতে ফেটে পড়েছিলেন, আর আমার পিতা মৃদু হাসলেন ও মাথা নাড়ালেন। তার সামনে আগুন ও একটি বাক্সের মধ্যে ব্যবহৃত টুথপেস্টের টিউবগুলো সহ সঙ্গে নিয়ে আকর্ণ হাসি এসে দাঁড়িয়েছিল সাদা চূর্ণ মাখা 2টি বালক।
সবকিছু নামিয়ে রেখে তার সাথে গিয়ে বাড়ির সামনের সিঁড়িতে বসতেই তিনি বললেন, জাল। জাল শব্দটির মানে কি? তিনি তা হাসি মুখে নম্রভাবে আমাদেরকে ব্যাখ্যা করে বোঝালেন। আমাদের স্বপ্ন চূর্ণ হয়ে গিয়েছিল। মাইক কাপা স্বরে জিজ্ঞেস করল, তাহলে আপনি বলতে চাইছেন এটা বেআইনি? আমার পিতার বন্ধু বলল, তাদেরকে যেতে দাও। তাদের মধ্যে হয়তো প্রাকৃতিক একটা প্রতিভার সৃষ্টি হচ্ছে। আমার পিতা তীব্র দৃষ্টিতে মাইকের দিকে তাকালেন এবং নম্রভাবে বললেন, হ্যাঁ, এটা বেআইনি, কিন্তু বালকেরা, তোমরা বিশাল সৃজনশীলতা ও প্রকৃত একটা চেতনাকে ফুটিয়ে তুলেছ। চালিয়ে যাও। আমি সত্যি তোমাদের নিয়ে গর্ব করি। মাইক ও আমি নিরাশ হয়ে নীরবে 20 মিনিটের মতো সময় ধরে বসেছিলাম। তারপর আমাদের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে লাগলাম। শুরুর দিনেই ব্যবসা শেষ হয়ে গেল। ঝাড়ু দিয়ে পাউডারগুলোকে পরিষ্কার করতে করতে আমি মাইকের দিকে তাকিয়ে বললাম, আমার মনে হয় জিমি ও তার বন্ধুরা সঠিক। আমরা দরিদ্র। আমার পিতা ঠিক সেই মুহূর্তেই বেরিয়ে যাচ্ছিল। তখন তিনি বললেন, তোমরা যদি হাল ছেড়ে দাও তাহলে তোমরা দরিদ্র হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই যে তোমরা অন্তত কিছু একটা করার চেষ্টা করেছ। অধিকাংশ লোকেরা তো শুধু কথা বলে এবং বড় হওয়ার স্বপ্ন দেখে। তোমরা তো কিছু একটা করেছ। তোমাদের দুজনকে নিয়ে আমার গর্ব হয়। আমি আবারও বলবো, চালিয়ে যাও, বসে থেকো না। মাইক ও আমি সেখানে নীরবে দাঁড়িয়েছিলাম। কথাগুলো শুনতে ভালোই লেগেছিল, কিন্তু তখনও আমরা জানি না আমাদের কি করতে হবে। বাবা, তাহলে আপনি কেন ধনী হলেন না? আমি জিজ্ঞেস করেছিলাম। কারণ আমি স্কুলের শিক্ষক হওয়াটাকে বেছে নিয়েছি। স্কুলের শিক্ষকগণ প্রকৃতার্থে ধনী হওয়ার কথা ভাবে না। আমরা শুধু পড়াতে পছন্দ করি। আমার ইচ্ছা যদি আমি তোমাদেরকে এ ব্যাপারে সাহায্য করতে পারতাম, কিন্তু আমি সত্যি জানি না কিভাবে টাকা উপার্জন করতে হয়। মাইক ও আমি ফিরে আবার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যেতে লাগলাম। পিতা আবার বললেন, তোমরা যদি জানতে চাও কিভাবে ধনী হওয়া যাবে, তাহলে আমাকে জিজ্ঞেস না করে মাইকের বাবার সাথে কথা বলো। কথা শুনে মাইক বিস্মিত হয়ে বলল, আমার বাবা? একটা হাসি দিয়ে আমার পিতা পুনরায় বলল, হ্যাঁ, তোমার বাবা। তোমার বাবার আর আমার ব্যাংকার একই, এবং তিনি তোমার বাবার খুব প্রশংসা করেন। টাকা উপার্জনের প্রসঙ্গ যখন আসে তখন তিনি আমাকে বেশ কয়েকবার বলেছে যে তোমার বাবা এই ব্যাপারে নাকি খুব মেধাবী। মাইক সন্দিগ্ধ হয়ে আবার জিজ্ঞেস করলো, আমার বাবা? তাহলে আমাদের সুন্দর কোনো গাড়ি নেই কেন? স্কুলের ধনী ছেলে মেয়েদের মতো সুন্দর একটা বাড়ি নেই কেন? আমার পিতা প্রতি উত্তর করে বললেন, সুন্দর বাড়ি গাড়ি না থাকার মানে এই নয় যে তুমি ধনী নও, অথবা তুমি জানো না কিভাবে টাকা উপার্জন করতে হয়। জিমির বাবা চিনির খামারে কাজ করেন। তিনি আমাদের চেয়ে খুব বেশি ভিন্ন নন। তিনি একটা কোম্পানির জন্য কাজ করেন এবং আমি সরকারের জন্য কাজ করি। কোম্পানি তাকে গাড়ি কিনে দেয়। চিনির খামার এখন আর্থিক সমস্যায় আছে এবং জিমির বাবার খুব শীঘ্রই আর কিছুই থাকবে না। মাইক, তোমার বাবা কিন্তু ভিন্ন। তিনি মনে হয় একটা ইমারত তৈরি করেছেন এবং আমার মনে হয় তিনি অল্প কয়েক বছরের মধ্যেই ধনী হয়ে উঠবেন। এই কথা শুনে মাইক ও আমি আবার বিস্ময়ে উত্তেজিত হয়ে পড়লাম। নতুন উদ্যমে আমরা আমাদের বিলুপ্ত প্রথম ব্যবসায়ের জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলাম। পরিষ্কার করার কাজটি করতে করতে আমরা পরিকল্পনা করলাম কখন ও কিভাবে মাইকের বাবার সাথে কথা বলা যায়। সমস্যাটা ছিল মাইকের বাবা দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং প্রায়ই দেরি করে বাড়িতে ফিরেন। তার বাবার কয়েকটি গুদাম, একটি নির্মাণ কোম্পানি, কয়েকটি দোকান এবং 3টি রেস্তোরাঁর মালিক ছিলেন। রেস্তোরাঁ ব্যবসার জন্য তাকে অনেক দেরি করে বাইরে থাকতে হয়। আমাদের পরিষ্কার করার কাজ শেষ হয়ে যাওয়ার পর মাইক তার বাড়িতে যাওয়ার বাস ধরেছিল। সে তার বাবার সাথে কথা বলতে গেল। ওই রাতে যখন তার বাবা বাড়িতে আসবে তখন সে তাকে জিজ্ঞেস করবে যে কিভাবে ধনী হওয়া যায়, তা তিনি আমাদেরকে শেখাবেন কিনা। মাইক প্রতিজ্ঞা করেছিল যে তার বাবার সাথে কথা হওয়া মাত্রই সে আমাকে ফোন করবে, তা যত দেরি হোক না কেন। রাত 8:30টায় ফোন এসেছিল। ঠিক আছে, তাহলে পরের শনিবারে বলেই ফোনটি রেখে দিলাম। মাইকের বাবা মাইক ও আমার সাথে সাক্ষাৎ করতে সম্মত হয়েছিল। শনিবার সকাল 8:30টায় শহরের দরিদ্র এলাকাটা থেকে বাসে উঠলাম। আমি তোমাকে প্রতি ঘন্টায় 10 সেন্ট করে দেব। সেই সময় 1956 সালের শ্রমমান অনুসারে ঘন্টায় 10 সেন্ট কমই ছিল।
সেদিন সকাল 8টায় মাইকেল ও আমি তার বাবার সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি ব্যস্তই ছিলেন। আধা ঘন্টারও বেশি সময় ধরে কি একটা কাজ করেছিলেন তিনি। আমি যখন তার পরিচ্ছন্ন ছোট ও সাধারণ বাড়িটাতে ঢুকেছিলাম, তখন তার নির্মাণ কাজ দেখাশোনা করার ট্রাকটা বেরিয়ে যাচ্ছিল। মাইকের সাথে আমার দরজায় সাক্ষাৎ হলো। মাইক দরজা খুলে দিতে দিতে বলল, বাবা ফোনে কথা বলছেন, আমাদেরকে পেছনের বারান্দায় অপেক্ষা করতে বলেছেন তিনি। আমি যখন পুরানো বাড়িটার চৌকাঠ পেরিয়ে যাচ্ছিলাম, তখন মেঝের কাঠগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। দরজার ঠিক ভেতরে পুরানো একটা মাদুর পাতা ছিল। অনেক বছর ধরে অসংখ্য পায়ের ছাপ পড়ার দরুন মেঝেতে যে জীর্ণতা ধরেছিল, সেটা ঢাকা দেওয়ার জন্যই বোধহয় মাদুরটা পাতা হয়েছিল। যদিও মাদুরটা পরিচ্ছন্ন ছিল, তবু এটা পাল্টানোর প্রয়োজন বোধ হয়েছিল আমার। সরু লিভিং রুমে প্রবেশ করা মাত্র আমি দম বন্ধ অনুভব করেছিলাম। ঘরটা পুরানো আসবাবপত্র ঠাসাঠাসি অবস্থায় ছিল। এগুলো এতই পুরাতন ছিল যে এসব আসবাব সংগ্রহশালায় রাখার যোগ্য। আমার মায়ের চেয়ে সামান্য বয়স্ক দুজন মহিলা সোফায় বসা ছিল। মহিলা দ্বয়ের উল্টো দিকে শ্রমিকের পোশাক পরিহিত একজন পুরুষ লোকও বসা ছিল। তিনি পরিষ্কার পরিচ্ছন্ন খাকি রঙের প্যান্ট শার্ট পরিহিত ছিলেন, কিন্তু পায়ে ছিল পলিশবিহীন জুতা। তিনি আমার পিতার চেয়ে প্রায় বছর দশেকের বড় হবেন। মনে হয় 45 বছর বয়স হবে। আমাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় তারা মাইক ও আমার দিকে চেয়ে একটু হাসলেন। তারা দুজন রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। আমরা দুজন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, যেখানে দিয়ে পেছনের বাগানের দিকের বারান্দায় যাওয়া যেত। আমিও তখন তাদের দিকে সলজ্জে একটু হাসলাম। তারা কারা? আমি জিজ্ঞেস করলাম। ও, তারা আমার বাবার জন্য কাজ করেন। বৃদ্ধ লোকটা তার গোদামগুলো দেখাশোনা করেন এবং ওই মহিলারা তাদের রেস্তোরাঁর ম্যানেজার। আর তুমি যে নির্মাণ কাজ দেখাশোনা করার লোকটাকে দেখেছিলে, তিনি এখান থেকে প্রায় 500 মাইল দূরে একটা রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত আছেন। আমার বাবার অন্যান্য লোকেরা যারা বিল্ডিং নির্মাণ কাজ দেখাশোনা করেন, তারা তুমি আসার কিছুক্ষণ পূর্বে চলে গিয়েছে। এরকমটা কি সব সময় চলতে থাকে? আমি জিজ্ঞেস করলাম। সব সময় নয়, তবে প্রায়। আমার সামনে একটা চেয়ার টেনে বসতে বসতে হাসি মুখে কথাটা বলল সে। তারপর মাইক বলল, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি আমাদেরকে টাকা উপার্জন করা সম্পর্কে শেখাবেন কিনা। ও, তো তিনি কি বললেন? আমি অত্যন্ত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। সর্বপ্রথম তার চোখে মুখে মজার একটা ব্যাপার পরিলক্ষিত হয়েছিল। তারপর তিনি বললেন তিনি আমাদেরকে একটা প্রস্তাব দেবেন। চেয়ারটাকে দুলিয়ে পেছনের দেয়ালে ঠেকিয়ে আমি বললাম, ও তাই। আমি পায়ে ঠেলে চেয়ারের পেছনের 2 পায়ের ওপর ভর দিয়ে সেখানে বসে রইলাম। মাইকও একই কাজ করলো। তুমি কি জানো প্রস্তাবটা কি? আমি জিজ্ঞেস করলাম। না, তবে শীঘ্রই আমরা জেনে যাব। হঠাৎ করে মাইকের বাবা ভগ্ন দশাগ্রস্ত দরজাটার পর্দা সরিয়ে বারান্দায় এলেন। মাইক ও আমি চমকে উঠে দাঁড়ালাম। সম্মান জানানোর জন্য নয়, আসলে আমরা ভরকে গিয়েছিলাম। একটা চেয়ার টেনে বসতে বসতে তিনি বললেন, বালকেরা প্রস্তুত তো? আমরা তার সামনে বসার জন্য দেওয়ালের দিক থেকে চেয়ার টেনে সামনে আনলাম। প্রায় 6 ফুট উচ্চতার 200 পাউন্ড ওজনের বিশাল দেহী মানুষ তিনি। একই ওজনে আমার পিতা আরো লম্বা এবং মাইকের বাবার চেয়ে বছর 5 বড় হবেন। তাদের দুজনকে দৈহিকভাবে দেখতে একই রকম লাগলেও তারা কিন্তু জাগতিকভাবে একই নন। তাদের শক্তি হয়তো একই রকম হবে। মাইক বলছিল, তোমরা টাকা উপার্জন করা শিখতে চাও? এটা কি সত্যি রবার্ট? কথা শুনে আমি তাড়াতাড়ি মাথা দুলালাম, কিন্তু একটু ভয় ভয় করছিল। তার কথা ও হাসির আড়ালে একটা দৃঢ়তা ছিল। ঠিক আছে, তাহলে আমার প্রস্তাব শোনো। আমি তোমাদেরকে শেখাবো, কিন্তু আমি শ্রেণীকক্ষের পদ্ধতিতে শেখাবো না। তোমরা আমার জন্য কাজ করবে, আমি তোমাদেরকে শেখাবো। তোমরা যদি আমার জন্য কাজ না করো, তাহলে আমি তোমাদেরকে শেখাবো না। তোমরা যদি কাজ করো, তাহলে আমি তোমাদেরকে দ্রুত শেখাতে পারবো। কিন্তু তোমরা যদি স্কুলের মতো শুধু বসে বসে শুনতে চাও, তাহলে আমি আমার সময় নষ্ট করব না। এই হচ্ছে আমার প্রস্তাব। এটাকে গ্রহণও করতে পারো, পরিত্যাগও করতে পারো। আমি কি তাহলে সর্বপ্রথম একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম, না, আগেটাকে গ্রহণ করো, নয়তো পরিত্যাগ করো। সময় ব্যয় করার মতো আমার আরো অনেক কাজ আছে। তুমি যদি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে টাকা উপার্জন করা কখনো শিখতে পারবে না। সুযোগ আসা যাওয়া করে।
কখনো জলদি সিদ্ধান্ত নিতে হয়, সেটা জানাটাও তোমার এক ধরনের দক্ষতা। তোমরা যা খুঁজছিলে সেই সুযোগটা তোমরা পেয়েছো। 10 সেকেন্ডের মধ্যে এটা শুরু হবে, আর নয়তো শেষ হয়ে যাবে। একটা খ্যাপা হাসির সাথে মাইকের বাবা কথাগুলো বললেন। আমি বললাম, গ্রহণ করলাম। মাইকও সাথে সাথে বলে উঠল, গ্রহণ করলাম। মাইকের বাবা বললেন, ভালো, মিসেস মার্টিন 10 মিনিটের মধ্যেই এখানে আসবেন। আমার সাথে তার কাজ শেষ হয়ে যাওয়ার পর তোমরা তার সাথে আমার সুপারমার্কেটে চলে যাবে এবং তোমরা চাইলে কাজ শুরু করে দিতে পারবে। প্রতি ঘন্টায় আমি তোমাদেরকে 10 সেন্ট করে পরিশোধ করব এবং তোমরা প্রত্যেক শনিবারে 3 ঘন্টা করে কাজ করবে। কিন্তু আজকে তো আমার সফটবল খেলা আছে। আমি বললাম। মাইকের বাবা নিচু গলায় ও দৃঢ় স্বরে বললেন, এটাকে গ্রহণ করো নতুবা পরিত্যাগ করো। সফটবল খেলার পরিবর্তে আমি কাজ করা ও শিক্ষাটাকে বেছে নিয়েছিলাম। প্রতি উত্তর করে বললাম, আমি গ্রহণ করব। সুন্দর এক শনিবার সকাল 9টার সময় মাইক ও আমি মিসেস মার্টিনের জন্য কাজ করতে লাগলাম। তিনি দয়ালু ও ধৈর্য সম্পন্ন মহিলা ছিলেন। তিনি সব সময় বলতেন যে মাইকও আমাকে দেখলে তার 2 পুত্রের কথা মনে পড়ে যায়, যারা বড় হয়ে তাকে ছেড়ে চলে গেছে। যদিও তিনি দয়ালু ছিলেন, তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী ছিলেন এবং তিনি আমাদেরকে কাজে ব্যস্ত করে রাখতেন। তিনি কাজ করাতে বেশ পারদর্শী ছিলেন। আমরা দোকানের তাকে রাখা ভর্তি টিনগুলো 3 ঘন্টা ধরে নামাতাম। পালকের তৈরি একটা ঝাড়ু দিয়ে আমরা প্রতিটা টিনের ধুলা ঝাড়তাম এবং তারপর পুনরায় সেগুলো পরিচ্ছন্নভাবে দোকানের তাকে সাজিয়ে রাখতাম। একটা তীব্র যন্ত্রণাদায়ক ও বিরক্তকর কাজ ছিল। মাইকের বাবা, যাকে আমি ধনী বাবা বলে সম্বোধন করতাম, তিনি এরকম গাড়ি রাখার জায়গা সহ 9টা সুপারমার্কেটের মালিক ছিলেন। এগুলো ছিল 7 থেকে 11 কনভেনিয়েন্স স্টোরের নতুন সংস্করণ। এগুলো ছিল পাড়ার ছোট মুদি দোকানের মতো, যেখান থেকে মানুষ দুধ, রুটি, মাখন ও সিগারেট কিনত। সমস্যাটা ছিল এই যে তখনকার সময়ে হাওয়াইয়ের দোকানগুলো শীততাপ নিয়ন্ত্রিত ছিল না এবং গরমের কারণে দোকানগুলোর দরজা বন্ধ করা যেত না। রাস্তার দিকে ও পার্কিং এর লটের দিকে দোকানের দুপাশ বিশাল আকারে খুলে রাখা হতো। যখনই কোনো গাড়ি রাস্তা দিয়ে যেত অথবা পার্কিং লটে ঢুকতো, তখনই একরাশ ধুলা ঘুরতে ঘুরতে দোকানে এসে জমা হতো। যাক, তখন পর্যাপ্ত শীততাপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা হয়নি বলে আমাদের একটা চাকরির ব্যবস্থা হয়েছিল। 3 সপ্তাহ পর্যন্ত মাইক ও আমি মিসেস মার্টিনের অধীনে আমাদের 3 ঘন্টার কাজ চালিয়ে গেলাম। দুপুরের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যেত এবং তিনি আমাদের প্রত্যেকের হাতে 3টি ছোট ডাইম দিয়ে দিতেন। 1950-এর সেই দশকের মাঝামাঝির সময় 9 বছর বয়সে 30 সেন্ট উপার্জন করা তেমন খুশি হওয়ার মতো ব্যাপার ছিল না। সেই সময় একটা কমিক বই কিনতেই 10 সেন্ট লাগতো। তাই তখন কমিক বই কিনে আমি টাকাটা খরচ করতাম এবং বাড়ি চলে যেতাম। 4র্থ সপ্তাহের বুধবারে আমি কাজ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হলাম। কিভাবে টাকা উপার্জন করতে হয় মাইকের বাবার কাছ থেকে শুধুমাত্র তা শিখব বলে আমি কাজ করতে সম্মত হয়েছিলাম। কিন্তু এখন ঘন্টায় 10 সেন্টের বিনিময়ে আমি কৃতদাসে পরিণত হয়ে গেলাম। আর সবচেয়ে বড় কথা হলো, প্রথম শনিবারের পর থেকে আমি মাইকের বাবার কোনো দেখাই পাইনি। আমি কাজ ছেড়ে দিচ্ছি। দুপুরের খাবার সময় আমি মাইককে কথাটা জানালাম। স্কুলের দুপুরের খাবারটা ছিল শোচনীয়। স্কুল বিরক্তিকর হয়ে পড়েছিল এবং এখন আমার শনিবারগুলো একই রকম হয়ে গিয়েছে। কিন্তু এই 30 সেন্ট যেন আমাকে পেয়ে বসেছে। কথা শুনে মাইক একটু হাসলো। আমি রাগ ও হতাশা নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি হাসছো কেন? এরকমটা যে ঘটতে পারে তার বাবা তাকে আগেই বলে রেখেছিলেন। তিনি বলেছিলেন, তুমি যখন ছেড়ে দিতে প্রস্তুত হবে তখন যেন তার সাথে গিয়ে দেখা করো। আমি ক্রুদ্ধ হয়ে বললাম, কি? আমি বিরক্ত হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেছিলেন? মাইক বলল, কিছুটা এরকমই। বাবার ব্যাপারটা একটু ব্যতিক্রম। তিনি তোমার বাবার চেয়ে আলাদাভাবে শেখান। তোমার মাতা পিতা খুব বেশি লেকচার শোনায়। আমার বাবা শান্ত ও মিতব্যয়বাহী মানুষ। তুমি শুধুমাত্র এই সামনের শনিবার পর্যন্ত অপেক্ষা করো। আমি তাকে বলবো যে তুমি প্রস্তুত। তার মানে তুমি বলতে চাইছো আমাকে নিয়ে সবকিছু পরিকল্পিত ছিল? না, তা হয়তো নয়, আবার হতেও পারে। আগামী শনিবার বাবা তা ব্যাখ্যা করবেন।
আমি তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম এবং আমি পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এমনকি আমার প্রকৃত পিতাও তার প্রতি ক্রুদ্ধ হয়েছিল। আমার প্রকৃত পিতা, যাকে আমি দরিদ্র পিতা বলে সম্বোধন করি, তিনি ভেবেছিলেন যে আমার ধনী পিতা শিশুশ্রমের আইন উল্লঙ্ঘন করেছেন এবং এর একটা তদন্ত হওয়া উচিত। আমার শিক্ষিত দরিদ্র পিতা আমাকে বলেছিলেন আমি যেন আমার প্রাপ্যটা দাবি করি, কমপক্ষে ঘন্টা প্রতি 25 সেন্ট। আমার দরিদ্র পিতা আমাকে বলেছিলেন যে আমি যদি আমার ন্যায্যটা না পাই তাহলে যেন তক্ষুনি আমি তা ছেড়ে দিয়ে আসি। কোনো অবস্থাতেই এরকম মজুরির চাকরির প্রয়োজন নেই তোমার। আমার দরিদ্র পিতা বেশ অবজ্ঞা করে কথাটা বললেন। পরের শনিবারের সকাল 8টায় সেই একই ভগ্ন দশাগ্রস্ত দরজাটা দিয়ে আমি মাইকের বাড়িতে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্র মাইকের বাবা বললেন, বসো, একটু অপেক্ষা করো। তারপর তিনি ফিরে শোবার ঘরে লাগোয়া তার ছোট অফিসটাতে ঢুকে গেলেন। আমি ঘরের চারপাশে চোখ বুলাচ্ছিলাম, কিন্তু মাইককে কোথাও দেখতে পাইনি। অপ্রতিভ হয়ে অত্যন্ত সতর্কতার সহিত আমি সেই দুইজন ভদ্রমহিলার পাশে গিয়ে বসলাম, যাদেরকে আমি 4 সপ্তাহ আগেও দেখেছিলাম। তারা আমার দিকে চেয়ে হাসলেন এবং পাশে সরে গিয়ে আমাকে বসার জায়গা করে দিলেন। 45 মিনিট অতিবাহিত হয়ে গেল এবং আমি ভাস্প স্নান করে ফেলেছিলাম। ভদ্রমহিলাদ্বয় আরো 30 মিনিট পূর্বেই তার সাথে সাক্ষাৎ করে চলে গিয়েছিলেন। একজন বয়স্ক ভদ্রলোক 20 মিনিটের মতো অপেক্ষা করে তিনিও দেখা করে চলে গিয়েছেন। ঘরটা তখন একদম ফাঁকা, আর আমি হাওয়াওয়ের একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে পুরনো অন্ধকারাচ্ছন্ন লিভিং রুমে অপেক্ষা করে বসে আছি তার সাথে কথা বলার জন্য, যিনি কিনা একজন বাজে লোক ও শিশু শোষণকারী। আমি শুনতে পারছিলাম তিনি অফিসের এদিক ওদিক ঘুরছেন, ফোনে কথা বলছেন, অথচ আমাকে এড়িয়ে যাচ্ছেন। আমি বের হয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছিলাম, কিন্তু কিছু কারণে আবার থেমে গেলাম। সবশেষে আরো 15 মিনিট পর একেবারে কাটায় কাটায় 9টায় আমার ধনী পিতা তার অফিস থেকে বের হয়ে আসলেন। মুখে কিছু না বলে হাতের ইশারায় তার ছোট্ট অফিসটাতে ঢুকতে বললেন। তার অফিসের চেয়ারে ঘুরে বসে আমার ধনী বাবা বললেন, আমি জানি তুমি তোমার মাইনে বাড়াতে চাও, আর নতুবা তুমি কাজ ছেড়ে দিতে প্রস্তুত। আপনি আমার কথা রাখেননি। কথাটি বলে আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। একজন 9 বছর বয়স্ক বালকের পক্ষে একজন প্রাপ্ত বয়স্ককে সাধারণভাবে মোকাবিলা করা নিশ্চয়ই একটা ভীতিকর ব্যাপার। আপনি বলেছিলেন যে আমি যদি আপনার জন্য কাজ করি তাহলে আপনি আমাকে শেখাবেন। আমি আপনার জন্য কাজ করেছি, আমি কঠোর পরিশ্রম করেছি। আপনার জন্য কাজ করতে গিয়ে আমি আমার বেসবল খেলাও ছেড়ে দিয়েছি, কিন্তু আপনি আপনার কথা রাখেননি। আপনি আমাকে কিছুই শেখাননি। আপনি একজন জালিয়াত, যা শহরের সবাই জানে। আপনি লোভী, আপনার শুধু টাকার প্রয়োজন, এবং আপনার চাকরিজীবীদের আপনি কোনো খেয়াল করেন না। আপনি আমাকে অপেক্ষা করে রেখেছেন এবং সামান্য সম্মানটুকু পর্যন্ত দেখাননি। আমি ছোট একজন বালক হতে পারি, কিন্তু এর চেয়ে ভালো ব্যবহার আমি প্রাপ্য। আমার ধনী বাবা চেয়ার দোলাচ্ছেন, গালে হাত দিয়ে আমাকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, যেন তিনি আমাকে পড়ার চেষ্টা করছেন। তারপর তিনি বলে উঠলেন, খারাপ নয়, 1 মাসেরও কম সময়ের মধ্যে তোমাকে আমার অন্যান্য কর্মচারীদের মতোই মনে হচ্ছে। কি? আমি জিজ্ঞেস করলাম। তার কথা না বুঝে আমি আমার অভিযোগ করতে লাগলাম। আমি ভেবেছিলাম চুক্তি অনুসারে আপনি সব মানবেন এবং আমাকে শেখাবেন, বরং আপনি আমাকে নির্যাতন করেছেন। এটা নিষ্ঠুরতা, সত্যি এটা নিষ্ঠুরতা। আমি তোমাকে ঠিকই শেখাচ্ছি, আমার ধনী পিতা শান্তভাবে বললেন। আপনি আমাকে কি শিখিয়েছেন? কিছুই না, আমি রাগান্বিত হয়ে বললাম। এমনকি যখন আমি খুব অল্প বেতনে কাজ করতে সম্মত হলাম, তখন থেকে আপনি একবারও আমার সাথে কথা পর্যন্ত বলেননি। 1 ঘন্টায় 10 সেন্ট। হ্যাঁ, আপনার সম্পর্কে সরকারের কাছে অভিযোগ করা উচিত। আপনি ভালো করে জানেন আমাদের শিশু শ্রমের আইন রয়েছে। আপনি এও জেনে রাখুন, আমার বাবা কিন্তু সরকারের জন্য কাজ করেন। ও, আমার ধনী পিতা বললেন, এখন তুমি সেই সব অধিকাংশের মতোই কথা বলছো যারা আমার এখানে নিয়মিত কাজ করে। সেই সব লোকেদের হয় আমি চাকরিচ্যুত করি, আর না হয় তারা নিজেরাই ছেড়ে চলে যায়। একজন ছোট বালকের চেয়ে আরো বেশি সাহসী অনুভব করে আমি জোর দিয়ে বললাম, তো আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন। আমি আপনার এখানে কাজ করেছি এবং আপনি আমার কথা রাখেননি।
আপনি আমাকে কোনো কিছু শেখাননি। তুমি কিভাবে বুঝলে যে আমি তোমাকে কিছু শেখাইনি? ধনী পিতা শান্তভাবে জিজ্ঞেস করল। আমি বিরক্তির সহিত বললাম, আপনি আমার সাথে কখনো কথাই বলেননি। আমি 3 সপ্তাহ কাজ করেছি এবং আপনি আমাকে কিছু শেখাননি। শিক্ষা মানে কি কথা বলা অথবা লেকচার দেওয়া? ধনী পিতা জিজ্ঞেস করলেন। আমি উত্তরে বললাম, হ্যাঁ তাই তো। তিনি সহাস্যে বললেন, এভাবে হয়তো তোমাদের স্কুলে শেখায়, কিন্তু জীবন তোমাকে এভাবে শিক্ষা দেবে না। এবং আমি তোমাকে বলবো যে জীবন হচ্ছে সবচেয়ে ভালো শিক্ষক। অধিকাংশ সময় জীবন তোমার সাথে কথা বলবে না, শুধুমাত্র চারিদিক থেকে ধাক্কা দেবে তোমাকে। প্রত্যেকটা ধাক্কায় জীবন তোমাকে বলবে, জেগে ওঠো, এখানে এমন কিছু আছে যা আমি তোমাকে শেখাতে চাই। আমি মনে মনে বলতে লাগলাম, এই লোকটা কি বলছে এসব? জীবন আমাকে চারদিক থেকে ধাক্কা দিতে দিতে কথা বলবে? এমন সময় আমার উপলব্ধি হলো আমার চাকরিটা ছাড়তে হবে। আমি এমন একজন লোকের সাথে কথা বলছি যাকে বন্দি করে রাখা দরকার। যদি তুমি জীবন থেকে শিক্ষা নাও তাহলে তুমি ভালো করবে, যদি তুমি তা না করো তাহলে জীবন তোমাকে চারিদিক থেকে ধাক্কা মারতে থাকবে। মানুষ 2টা জিনিস করে থাকে, কেউ আছে যারা শুধু ধাক্কা খেতেই থাকে, আবার অন্য কেউ আছে যারা রাগান্বিত হয় এবং ফিরিয়ে ধাক্কা মারে। কিন্তু তারা ফিরিয়ে ধাক্কাটা মারে তাদের বসকে, অথবা তাদের চাকরিকে, অথবা তাদের স্বামী বা স্ত্রীকে। তারা বুঝতে চায় না যে ধাক্কাটা তাদেরকে জীবন দিয়েছে, অন্য কেউ নয়। তিনি বললেন। তিনি কি বলছেন সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তিনি আবার বলতে থাকলেন, জীবন আমাদের সবাইকেই চারদিক থেকে ধাক্কা দেয়। কেউ এড়িয়ে যায়, কেউ ফিরিয়ে যুদ্ধ করে। তবে অল্প কিছু সংখ্যক আছে যারা শিক্ষা গ্রহণ করে এবং জীবনে চলতে শুরু করে। চারদিক থেকে আসা জীবনের ধাক্কাটাকে তারা উপভোগ করে। মানে হলো, কিছু মানুষ এর প্রয়োজনীয়তা বোধ করে এবং এর থেকে শিক্ষা অর্জন করতে চায়। তারা শিখে এবং চলতে শুরু করে। অধিকাংশরা ছেড়ে পালায় এবং তোমার মতো কিছু আছে যারা যুদ্ধ করে। আমার ধনী বাবা উঠে গিয়ে বিরক্তকর শব্দ করা কাঠের জানালাটা বন্ধ করলেন, যা মেরামত করার প্রয়োজন ছিল। তারপর আবার বলতে লাগলেন, যদি তুমি এই শিক্ষা গ্রহণ করো তাহলে তুমি একজন জ্ঞানী, সম্পদশালী এবং সুখী যুবকে পরিণত হবে। যদি তুমি তা না করো তাহলে তুমি চাকরি, অল্প বেতন অথবা বস তোমার জন্য সমস্যা, এসব দোষ দিতে দিতে তুমি তোমার জীবনটাই বরবাদ করবে। তুমি হয়তো জীবনে এমন একটা বড় ধামাকা ঘটনার আশা নিয়ে বেঁচে থাকবে যা তোমার সকল আর্থিক সমস্যার সমাধান করে দেবে। আমি এখনো শুনছি কিনা দেখার জন্য আমার ধনী বাবা আমার দিকে তাকালেন। আমাদের দুজনের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। আমরা একে অন্যের দিকে তাকিয়ে থাকলাম। চোখের দৃষ্টিতে আমাদের যোগাযোগ হতে থাকলো। সবশেষে আমি যখন তার শেষ কথাটা বুঝতে সক্ষম হলাম, তখন আমি আমার চোখ নামিয়ে নিলাম। আমি জানতাম তিনি সঠিক। আমি তাকে দোষারোপ করেছিলাম, আবার আমি তাকে শেখাতে বলেছিলাম। আমি ঝগড়া করছিলাম। ধনী বাবা বলতে থাকলেন, যাদের কোনো সাহস নেই, তুমি যদি সেই দলের লোক হও তাহলে তুমি অনায়াসে জীবনের ধাক্কাগুলো খেতে থাকবে। তুমি যদি সেই দলের লোক হও তাহলে তুমি তোমার নিজেকে নিরাপদ রেখে সঠিক কাজগুলো করবে, আর এমন কিছু আশা করে সারা জীবন নিরাপদে কাটিয়ে দেবে যা কখনোই ঘটবে না। তারপর একজন বিরক্তিকর বৃদ্ধ লোকের মতো মৃত্যুবরণ করবে। তোমার এমন অনেক বন্ধু থাকবে যারা তোমাকে খুবই পছন্দ করবে, কারণ তুমি প্রকৃত একজন পরিশ্রমী লোক ছিলে বলে। সঠিকভাবে কাজ করে তুমি তোমার জীবনটাকে নিরাপদে কাটিয়ে দেবে। কিন্তু প্রকৃত সত্যটা হলো, তুমি তোমার জীবনের ধাক্কার কাছে নমনীয়। আসলে ঝুঁকি নিতে তুমি মনে মনে ভয় পাও। প্রকৃত অর্থে তুমি জিততে চাও, কিন্তু হেরে যাওয়ার ভয়টা তোমার কাছে জিতে যাওয়ার উত্তেজনার চেয়ে বেশি। ভেতরে ভেতরে একমাত্র তুমি জানবে যে তুমি আসলে চেষ্টাই করনি। তুমি জীবনের নিরাপদে থাকাটাকে বেছে নিয়েছিলে। আবার আমাদের দৃষ্টি বিনিময় হলো। প্রায় 10 সেকেন্ডের মতো আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। তারপর তার বক্তব্য বুঝতে পেরে আমি চোখ নামিয়ে নিলাম।